সেনাপ্রধানের গিলু নাই, বুদ্ধি নাই, তারা অপরাধ প্রবণতা থেকে সরে আসে নাই। এই কথাটি আরও বড়, পুরোটা আপনাদেরকে পড়ে শোনাবো। কথাটি কে বলেছেন তাও বলবো, তার আগে তিনটি কথা বলে নিই। প্রথম কথাটি হলো, খুব ইনভাইট থাকলো, দাওয়াত থাকলো, এই ভিডিওটি পুরোটা দেখবেন। ছত্রে ছত্রে ছন্দ আছে, এখানে আমার কথা খুব একটা থাকবে না। আমার কথা শুধুমাত্র এই কয়েকটি লাইন। তানভীর সিদ্দিকী, শেখ হাসিনার ছোট বোনের দেবর, জেনেছেন আপনারা তানভীর সিদ্দিকীকে, যে নাকি সেনাবাহিনীর ভিতরে থেকে 208 নম্বর বাড়িতে থাকতো, সেনা ছাউনির শহীদ মইনুল রোডের এই দিকেই। সেনাপ্রধানের অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বাসার পাশে তার বাসা। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, কর্নেল লেভেলের, সে সেনাবাহিনীর ভিতরে থেকে সকল অপকর্ম করত, গুম খুনের নির্দেশ দিত, সেনা অফিসারদেরকে এদিক ট্রান্সফার করত। সেই লোককে অ্যারেস্ট করেনি ওয়াকার 5 তারিখের আগে। এখন তার বিবেক জেগেছে, সে করিডোর দিবে না। অথচ শেখ হাসিনা ভারতকে করিডোর দিয়েছে, তার তখন বিবেক জাগ্রত হয়নি। শেখ হাসিনা ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, তখন তাদের বিবেক জাগ্রত হয়নি। এখন সে দেশপ্রেম দেখাতে এসেছে। শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে নিজে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছে, তখন ওয়াকারদের বিবেক জাগ্রত হয়নি। ছি তাদের বিবেকের প্রতি। শেখ হাসিনা গুম খুন করেছে, তখন তাদের বিবেক জাগ্রত হয়নি। এখন দেশপ্রেম দেখাতে এসেছে বন্দর নিয়ে। শেখ হাসিনা ভারতের হাতে বন্দর ছেড়ে দিয়েছে, তখন তার বিবেক জাগ্রত হয়নি। যাই হোক, এই যে বন্দর ট্রানজিট এত কিছু দিয়েছে, বিবেক জাগ্রত না হোক, এখন তো হয়েছে রাজনৈতিক কারণে। তার সকল কাজ শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ইমিডিয়েটলি বয়কট হিম। আমি তার উপর থেকে ব্যক্তিগতভাবে আমার আস্থা সরিয়ে নিলাম। এই যে এরপরে কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে চাই। সর্বশেষ নগদের দুর্নীতি সহ নানা ঘটনায় প্রমাণিত সেনাপ্রধান ডিজিএফআই এর ভালো স্ট্র্যাটেজি হয় নাই। নগদের দুর্নীতি নিয়ে একটা দুর্নীতি বাইর করছে না আপনার, ওই যে নাহিদ ইসলামের পিএস ছিল, বিশেষ সহকারী ছিল, এই সেই কথা বলে। এটাতে প্রমাণিত হয়েছে সেনাবাহিনীর এনএসআই বা গোয়েন্দা বা ডিজিএফআই বা ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনীর অপরাধীরা এখনও ভালো স্ট্র্যাটেজিতে ফিরে আসে নাই, তাদের ভিতরে অনুশোচনা হয় নাই। প্রমাণিত নগদ এই যে অর্থ লুটপাট নিয়ে। এরপরে যাই হোক, সেনাপ্রধান বলেছেন সংবিধান ও মুক্তিযুদ্ধ ও সেনাবাহিনীর চেতনার উৎস। সংবিধান ও মুক্তিযুদ্ধ সেনাবাহিনীর চেতনার উৎস। কে বলেছে? ওয়াকার। এসব কথা তার লিগ্যাসিকেই খারিজ করে দেয়। তার মানে সেনাপ্রধান এখন অবৈধ। শেখ হাসিনাকে সে পালিয়ে যেতে দিতে সহযোগিতা করেছে, সে সংবিধান মানে নাই। সে যে সংবিধানের কথা বলে, তার বলা উচিত ছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম। তাহলে এই সরকারের মধ্যে, এই দেশের মধ্যে, এই বিপ্লবে, এই পরিবর্তনে, এই গণতন্ত্রে সেনাবাহিনীর একটি স্টেক দাঁড়িয়ে যেত, ক্ষমতা দাঁড়িয়ে যেত। এই বিপ্লবে তাদের অবস্থান তৈরি হতো। তারা হাসিনাকেই ধরে রাখছে। 72-এর সংবিধান নিয়ে বেশি কথা বলেছে, সবচেয়ে কড়া কথা বলেছে ডাক্তার টাকলা মুরাদ, মনে আছে? 72-এর সংবিধানে ফিরে যেতেই হবে, সেই কথা ওয়াকার বলল। অর্থাৎ ওয়াকার নিজেই অপরাধী হয়ে গেল। এখন হাসিনা নেই, তার নিয়োগকারী তো নেই। তো 5ই আগস্ট হাসিনাকে বিদায় করে সেনাবাহিনী সংবিধান উৎখাত করেছে, কারণ হাসিনার বিদায়ের ঘোষণা সেনাপ্রধান দিচ্ছেন। বারবার শেখ হাসিনার বিদায়ের ঘোষণা কে দিছে? ওয়াকার দিছে। অথচ সে আবার সংবিধানের কথা বলছে। সংবিধান যদি মানো, তাহলে শেখ হাসিনাকে বিদায় করলা কিভাবে? তোমার কাছে কি পদত্যাগপত্র আছে? ওয়াকার, তুমি ধরা খেয়ে যাবা। আজ পর্যন্ত তিনি হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেননি, বরং বন্দুকের নলের জোরে বহির্ভূত সরকার সংগঠন শপথ মুছে নিয়েছে। তাহলে সংবিধান কিভাবে সেনাবাহিনীর চেতনা হলো? এই কথাটি কে বলেছে জানেন? খোমেনি এহসান। একসময় আমার দেশ পত্রিকায় কাজ করতেন, যুগান্তরে কাজ করতেন, অনেক পত্রিকায় তিনি কাজ করেছেন। অভিজ্ঞ মানুষ, মেধাবী, বেসিক মেধাবী। আমি একাডেমিক মেধাবীর কথা বলছি না, সাবজেক্ট তো ভালোই। আইআর পড়েছেন ঢাকা ইউনিভার্সিটি, তিনি এখন জাপানে থাকেন। ইন্টেলেকচুয়াল মানুষ, তার স্ট্যাটাস থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বরং সেনাপ্রধানের বলা উচিত ছিল, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 72-এর ফ্যাসিবাদী সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম। তাহলে তাদের স্টেক এবং ক্ষমতা
তৈরি হতো সরকারের ভিতরে, বিপ্লবের ভিতরে, গণতন্ত্রের মধ্যে। মূলত সেনাপ্রধান ইউনূস সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে সেনাবাহিনীর যে প্রবল ক্ষমতা জানান দিতে চাচ্ছেন, তা আসলে তার ক্ষমতা কমেই যাচ্ছে। তার ক্ষমতা যতই বাড়বে, ইউনূস সরকারকে যত সহযোগিতা করবে, ইউনূস সরকারের অনুগত থাকবে, ডক্টর ইউনূসের অনুগত থাকবে, ততই তার ক্ষমতা বাড়বে, সারা পৃথিবীতে তার মর্যাদা বাড়বে। নয়তো সে নিগৃহীত, নিকৃষ্ট মইনিউর মতো, খালেদ মোশাররফের মতো নিকৃষ্ট জীবে পরিণত হবে। এর বদলে সেনা যদি সংবিধানে দোহাই দেন, তাহলে তিনি সরকার প্রধান ডক্টর ইউনূসের 9 ধাপ নিচের একজন কর্মচারী। সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 ধাপ নিচের একজন কর্মচারী এই সেনাপ্রধান। তাহলে ডক্টর ইউনূসের সাথে সে চ্যালেঞ্জে গিয়ে টিকতে পারে না। যদি সংবিধান ছুঁড়ে ফেলা হয়, তাহলে সে ডক্টর ইউনূসের কাছাকাছি চলে যেতে পারে 9 ধাপ বাদ দিয়ে। তার অর্থ এই না যে সে ডক্টর ইউনূসের সম্মানের কাছাকাছি। সে একটা চুনোপুটি, কচু, সে হইল একটা কচু। সে সেনাপ্রধান না, সে হাসিনার নিয়োজিত কামলা, অপরাধী কামলা, অপরাধ চক্রের নেতা। সে বোঝাতে পারেন তার সংবিধান চেতনার কারণে বাংলাদেশ পরক্রিয়া করে 2 জন সরকারি কর্মকর্তার জীবন শেষ করে আমেরিকায় পালিয়ে যাওয়া খলিলুর রহমান অফিসিয়ালি সেনাপ্রধানে বস বনে গেছেন। হ্যাঁ, এটাই সংবিধান চেতনার ফাঁদ যে ঐতিহাসিক জুলাই বিপ্লব হওয়ার পর সেনাপ্রধান কোথাকার কোন খলিলুর রহমানের অধীনস্থ হয়ে গেলেন। সংবিধান খলিলুর রহমানকে এই মর্যাদা দিয়েছে। ওয়াকার যদি সংবিধান ছুঁড়ে ফেলতো, তাহলে তার অবস্থান হয়ে যেত ইউনূসের কাছাকাছি, অ্যাটলিস্ট সরকারের সময়ে যতদিন সে চাকরিতে থাকতো। এখন তার মর্যাদা এমনিতেও কাছে নাই, বিপ্লবের দিক দিয়েও নাই, সম্মানের জায়গায়ও সে নাই। সে একটা লাঠিয়াল, ঘেউ ঘেউ করা লাঠিয়াল। তার অবসরের পরে সেনাপ্রধানকে আমার পরামর্শ, মানে খোমেনি হাসান পরামর্শ দিয়েছেন, আপনাকে যদি সঠিক বুদ্ধি পরামর্শ দেওয়ার উপযুক্ত কোনো লোক বাংলাদেশে না থাকে, অন্তত ChatGPT প্রশ্ন করুন যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে সেনাপ্রধান হিসেবে আপনি যে জুলাই বিপ্লবের ঘোষণা দিয়েছেন, তারপর বিপ্লবী সেনাপ্রধান হিসেবে আসলে কোন চেতনা ধারণ করা দরকার, কি করা দরকার। অর্থাৎ বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগের ভালো কেউ যদি আপনাকে পরামর্শ দিতে নাও পারে, কাউকে যদি বিশ্বাস না হয়, ChatGPTকে প্রশ্ন করুন যে বিপ্লবের পরে, শেখ হাসিনা তাড়ানোর পরে, পালিয়ে যাবার পরে এখন সংবিধান অনুসারে আমার অবস্থান কত এবং আমার কি করা উচিত। তখন ChatGPT অন্তত আনসার দিবে, ইউ শুড বি টু ইউনূস, ইউনূসের প্রতি অনুগত থাকা উচিত। আশা করছি নিজেই উত্তর পেয়ে যাবেন পেটুক সেনাপ্রধান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।